স্টুডেন্টস, তোমরা নিশ্চয়ই সকলে খুব ভালো আছো। এবিটিএ পরিচালিত অনলাইন গণিত ক্লাসে আমি আজ তোমাদের ত্রিকোণমিতির একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সঙ্গে পরিচয় ঘটাবো। প্রথমে আমি তোমাদের একটা ছবি দেখাই। দেখো ছবিটা এই বইয়ের। তোমরা সবাই চিনতে পারছো, আশা করছি তোমরা সবাই চিনতে পারবে। উনি হলেন ভারতের একজন কৃতী ব্যক্তিত্ব রাধানাথ সিকদার। এবার তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আমি ওনার ছবি কেন দেখালাম। তোমাদেরকে একটা গল্প বলি, আমার ছোটবেলার একটা গল্প। ছোটবেলায় তখন খুব নিচু ক্লাসে পড়ি, ভূগোল পড়ানো হচ্ছে। ভূগোলে শিখলাম যে পৃথিবীর উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্ট, যার উচ্চতা হলো ৮,৮৪৮ মিটার। ছোট্ট মেয়ে, মনে প্রশ্ন জাগলো, এত উঁচু শৃঙ্গ যেটা পৃথিবীর সবচেয়ে উঁচু, সেই শৃঙ্গতে উঠে এর উচ্চতা কে মাপলো? কোথায় ছিল এই ফিতে? এত বড় ফিতে কে বানালো? কে নিচের থেকে এই ফিতেটা ধরেছিল? তারপর আরেকজন কে ওপরে নিয়ে গিয়ে ফিতা ধরে নিয়ে এই পুরো মাপটা নিল। তারপরে যখন উচ্চতা মাপতে হবে সে তো সোজাসুজি মাপতে হবে, আর পর্বতটা কেমন আঁকাবাঁকা আঁকাবাঁকা, তাহলে কি করে এই উচ্চতাটা মাপা হলো? এই প্রশ্ন তখন ছোট্ট আমার মনে অনেক দিন আমাকে ভীষণভাবে যন্ত্রণা দিয়েছিল, কাউকে বলিও নি। এরপর অনেক বড় হওয়ার পর জানলাম যে এই মাউন্ট এভারেস্টের উচ্চতা নির্ণয়ের সঙ্গে যে বাঙালির নাম বিশেষভাবে জড়িত তিনি হলেন রাধানাথ সিকদার। আর তিনি কার হাত ধরে এই উচ্চতা মেপেছিলেন? সেখানে কিন্তু ছিল ত্রিকোণমিতির অনেক বড় অবদান। তাই আজ আমার মনে হলো যে ত্রিকোণমিতি অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ অংশ নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব, সেখানে গিয়ে ওনার নামটা না করলে যেন নয়। যাই হোক, এবার আমি তো তোমাদের যে সময়কার কথা বললাম সেটা ধরো এখন থেকে প্রায় 200 বছর আগের কথা, কিন্তু সেই প্রাচীন যুগেও কিন্তু ত্রিকোণমিতির অবদান ছিল অসীম। প্রাচীন যুগে শুধু ভারতেই নয়, মিশরীয় সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা, সব জায়গাতে ত্রিকোণমিতি তার গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছে। কিভাবে? আসলে তখন বিজ্ঞানের একটা বড় জায়গা জুড়ে ছিল জ্যোতির্বিদ্যা, অ্যাস্ট্রোনমি। সেখানে পৃথিবীর থেকে অন্যান্য গ্রহ এবং নক্ষত্রদের দূরত্ব কত হবে, কি করে নির্ণয় করা যাবে, এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে কিন্তু ত্রিকোণমিতির জন্ম হয়েছে। সেই সুদূর প্রাচীনকাল থেকে ত্রিকোণমিতি তার মূল স্ট্রাকচারটাকে অপরিবর্তিত রেখে কিছু পরিবর্তন এবং পরিবর্তনের মাধ্যমে আমাদের বর্তমান জীবনেও তার অবদান রেখে চলেছে। বর্তমান যুগে ভৌতবিজ্ঞান, ভূগোল, জ্যোতির্বিদ্যা মানে অ্যাস্ট্রোনমি, আর্কিটেকচার, ন্যাভিগেশন, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে চলেছে এই ত্রিকোণমিতি। তাহলে দেখো, তোমরা যে পূর্ববর্তী বিভিন্ন অধ্যায়গুলোতে সাইন, কস, ট্যান, কোসেক, সেক, কট এই নতুন শব্দগুলোর সাথে পরিচিত হয়েছে, একটা নির্দিষ্ট সূক্ষ্মকোণের সাপেক্ষে কতগুলো ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্কে তোমাদের ধারণা হয়েছে। তাহলে বুঝতে পারছো তো এদের শক্তি কতটা? এদের শক্তি এতটাই, এদের ক্ষমতা এতটাই যে পৃথিবীর উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্টের চূড়ায় না উঠে, প্রকৃত পরিমাপ ফিতে দিয়ে বা কোনো স্কেল দিয়ে না করে, কেবলমাত্র এদের সাহায্যেই এই মাউন্ট এভারেস্টের উচ্চতা আমরা জেনে যেতে পারছি। তাহলে বুঝতেই পারছো আমরা কি নিয়ে আজকে পড়ব। আজকে আমরা যে বিষয়টা নিয়ে পড়ছি সেটা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতের প্রয়োগ, উচ্চতা ও দূরত্ব। আচ্ছা, চলো এবার আমরা আমাদের আশেপাশের কতগুলো বাস্তব উদাহরণটা মডেলের মাধ্যমে দেখে নিই। এসো আমরা দেখি। এই যে দেখো, আমরা এই মডেলটা দেখতে পাচ্ছি। এই মডেলে কি অনেক লম্বা একটা টাওয়ার, এই টাওয়ারের সামনে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। সেই ব্যক্তি মাথা উঁচু করে এই টাওয়ারের দিকে তাকিয়ে ভাবছে, বাবা কত উঁচু এই টাওয়ার, কি করে এর উচ্চতা নির্ণয় করা যাবে। সে আমার মতোই অবস্থা, হয়তো সে ফিতে খুঁজে বেড়াচ্ছে কি দিয়ে উচ্চতা নির্ণয় করবে। এবার এই প্রসঙ্গে একটা কথা আমি তোমাদের বলে রাখি, উচ্চতা যখন আমরা নির্ণয় করব, উচ্চতাটা কিভাবে হবে? উচ্চতা কিন্তু এভাবে
আমরা এই হরাইজন্টাল প্লেনের সাথে মানে অনুভূমির সাথে ভূমিটা যেটা আমাদের আছে তার সাথে একদম উল্লম্বভাবে রেখে আমরা উচ্চতাটাকে নির্ণয় করব। যেমন এই টাওয়ারের উচ্চতা কোনো সময় যদি আমরা নির্ণয় করি তাহলে আমরা এভাবে এর পরিমাপটা নেব। আমরা কিন্তু কখনোই টাওয়ারের পরিমাপ এই ভূমির সাথে এরকমভাবে রেখে বা এভাবে উচ্চতা পরিমাপ করব না। তার মানে উচ্চতা হচ্ছে এই ভূমির সাথে সম্পূর্ণ উল্লম্বভাবে থাকছে। বোঝা গেল? এবার চলো আমরা দ্বিতীয় আর একটা উদাহরণ দেখি। এসো আমরা এবার এই মডেলটা দেখি। এই মডেলে কি? এই মডেলে ছোট্ট একটি বাচ্চা ছেলে, সে তার বহুতল বাড়ির ছাদে উঠে নদীর এপাশে একটা ছোট্ট মন্দিরের পাশে একটা ছোট্ট কমলা রঙের বল পড়ে আছে। সে লোলুপ দৃষ্টিতে সে বলটার দিকে তাকিয়ে আছে। ইস, বলটা যদি আমার হতো, কিন্তু এত চওড়া নদী, আমি কি করে যে ওই পারে যাই? নদীটা যদি একটু সরু হতো, যদি আমি নদীটা টপকে যেতে পারতাম। আচ্ছা, নদীটা এখন এই মুহূর্তে যে নদীটা আছে, এই নদীটা কতটা চওড়া? আমি কি এখন এপার থেকে ওপারে যেতে পারবো? এর উত্তরও কে দেবে বলো তো? এর উত্তরও কিন্তু দেবে সেই ত্রিকোণমিতি। এই মডেলটিতে, আমাদের পাশের মডেলটিতে যেমন এই টাওয়ারের উচ্চতা কত এর উত্তর দিয়ে দেবে আমাদের ত্রিকোণমিতি, তেমনি এই নদীটা কতটা চওড়া সেই উত্তরও কিন্তু দিয়ে দেবে ত্রিকোণমিতি। তার মানে কি? চওড়া মানেটা কি? চওড়া মানে হচ্ছে নদীর এপারের একটি বিন্দু থেকে এই পারের বিন্দুর দূরত্ব কত। এবার এখানেও কিন্তু আমাদের মনে রাখতে হবে, দূরত্ব নির্ণয় করার সময় আমরা হরাইজন্টাল লেভেলের সাথে সমান্তরালে রেখে বা হরাইজন্টাল লেভেলের মধ্যে রেখে আমরা কিন্তু দূরত্বটা পরিমাপ করব। কখনোই আমরা এটাকে এভাবে বাঁকাভাবে রেখে কিন্তু দূরত্ব পরিমাপ করব না। তাহলে বোঝা গেল, আমরা যখন উচ্চতা পরিমাপ করব তখন আমরা ভূমির সাথে সম্পূর্ণ লম্বভাবে রেখে উচ্চতা পরিমাপ করব, এবং যখন আমরা দূরত্ব পরিমাপ করব তখন আমরা ভূমির সমান্তরালে রেখে বা ভূমির উপরে রেখে দূরত্ব পরিমাপ করব, যে কোনো নির্দিষ্ট একটা বিন্দু থেকে আর একটা বিন্দুর। বোঝা গেল? এবার তাহলে আমরা তো এখন যে বিষয়টা নিয়ে পড়ছি সেই বিষয়টা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতের প্রয়োগ, উচ্চতা ও দূরত্ব। এবার এই অধ্যায়টা সম্পর্কে ভালোভাবে জানতে হলে তোমরা প্রিভিয়াস যে ক্লাসগুলোতে অনেক জিনিস শিখেছ, তার কিছু নির্যাস আমাদের এখানে কাজে লাগবে। সে যে কিছু কয়েকটা জিনিস তোমাদের কাজে লাগবে সেগুলো আমি জানি তোমরা খুব ভালোভাবে জানো, তবুও একবার সেগুলোকে আওড়ে নিচ্ছি। যেমন ধরো, আমরা একটা সমকোণী ত্রিভুজ নিচ্ছি। এই আমরা সমকোণী ত্রিভুজটা আঁকছি। এই হলো আমাদের সমকোণী ত্রিভুজ। ধরো এর নাম দিলাম আমরা এ বি সি। কেন ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ? কারণ এই ত্রিভুজটির একটি কোণের মান হচ্ছে 90 ডিগ্রি বা এক সমকোণ। কোন কোণটার মান? এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি বা এক সমকোণ। এবার আমরা যখন এখানে কাজ করছি, এই কোণটা তো 90 ডিগ্রি বা এক সমকোণ, তাহলে অবশিষ্ট যে কোণ দুটো পড়ে আছে সেই কোণ দুটো নিশ্চয়ই প্রত্যেকটি সূক্ষ্মকোণ হবে 90 ডিগ্রির থেকে ছোট হবে। এবার এই দুটো কোণই হলো সূক্ষ্মকোণ। আমরা যে কোনো একটা কোণকে নির্দিষ্ট ধরে ত্রিকোণমিতিক কোণ অনুপাতগুলো বের করেছিলাম। ধরো আমরা এই কোণটাকে নির্দিষ্ট ধরে নিলাম, এই কোণটাকে নির্দিষ্ট ধরে এই কোণটার নাম দিয়ে দিলাম থিটা। কোন কোণটা? এই কোণটা, মানে হচ্ছে কোণ এসিবি, এই কোণটার নাম দিলাম হচ্ছে থিটা। তাহলে যে কোণটাকে আমি নির্দিষ্ট ধরে নিলাম সেই কোণের যে বিপরীত বাহু, কোনটা বিপরীত বাহু? এই যে লাল বাহুটা, এটা হচ্ছে এই নির্দিষ্ট কোণটার বিপরীত বাহু। লাল বাহু মানে এ বি বাহু, এই বাহুটাকে বলা হয় হচ্ছে লম্ব। বোঝা গেল? তাহলে যে কোণটাকে নির্দিষ্ট ধরে নিয়েছি, যে সূক্ষ্মকোণটাকে নিয়ে নির্দিষ্ট ধরেছি, মানে যে কোণটার সাপেক্ষে আমরা ত্রিকোণমিতিক অনুপাতগুলোকে বের করব। আমরা এই কোণটার সাপেক্ষেও বের করতে পারি, কিন্তু আমরা যখন এখন এই কোণটা নিয়ে কাজ করছি, তাহলে এই কোণের বিপরীতে যে বাহুটা আছে সেটা হচ্ছে লম্ব, আর এটা হচ্ছে 90 ডিগ্রি কোণ, মানে ত্রিভুজের তিনটি কোণের মধ্যে সবচেয়ে বড় কোণ। এবার কোণের মান যত বড় হবে তার বিপরীত বাহু তত বড় হতে থাকবে। তাহলে এই কোণটা যেহেতু ত্রিভুজের তিনটি কোণের মধ্যে সবচেয়ে বড়, তাহলে এর বিপরীত বাহুটা হবে সবচেয়ে বড়। সেজন্য এই বাহুটাকে বলা হয় অতিভুজ।
এবার পড়ে রইল অবশিষ্ট বাহু, এই সূক্ষ্মকোণের একটি সংলগ্ন বাহু, সেই বাহুটাকে আমরা বলবো হচ্ছে ভূমি। এবার এই নির্দিষ্ট সূক্ষ্মকোণের সাপেক্ষে আমরা 6টা ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্কে জেনেছিলাম। এই মুহূর্তে আমাদের মোটামুটি 3টে দিয়ে আমাদের এই অধ্যায়ের কাজ হবে। সেই 3টে কি কি? একটা হচ্ছে সাইন থিটা, সেটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, কস থিটা ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা লম্ব বাই ভূমি। এবার তোমাদের এখানে আরেকবার বাহুগুলো বলে দিই। দেখো, লাল বাহু যেটা এবি বাহু সেটা হচ্ছে লম্ব, নীল বাহু যেটা এসি বাহু সেটা হচ্ছে অতিভুজ, আর কালো বাহু যেটা সিবি বা বিসি সেটা হচ্ছে ভূমি। এবার এখানে সেই অনুযায়ী আমরা লিখেছি সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, কস থিটা ভূমি বাই অতিভুজ এবং ট্যান থিটা হচ্ছে লম্ব বাই ভূমি। এছাড়াও তোমাদের যেটা পূর্ব ক্লাসের আরেকটা জিনিস কাজে লাগবে আগের ক্লাসগুলো, সেটা হচ্ছে তোমরা কতগুলি স্ট্যান্ডার্ড কোণের সাপেক্ষে ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো জেনেছিলে, সেই মানগুলো তোমাদের জানতে হবে। তাহলে এই তো গেল হচ্ছে তোমাদের আগের ক্লাসের নির্যাস। এবার আমি বলি, নতুন এই অধ্যায়ে নতুন যে শব্দগুলো তোমাদেরকে জানতে হবে, সেই নতুন শব্দের মধ্যে প্রথমেই যে শব্দটা বলবো সেই শব্দটা হচ্ছে দৃষ্টির রেখা। প্রথম শব্দটা হচ্ছে দৃষ্টির রেখা। এই দৃষ্টির রেখা কি? নাম শুনে বুঝতে পারছো। ধরো, যখন আমি কোনো বস্তুকে দেখছি, সেই বস্তুকে আমি কিভাবে দেখতে পারি? আমার চোখের লেভেলে আছে সেই অবস্থায় দেখতে পারি, আমি মাথা উঁচু করে আমার অবস্থান থেকে উঁচু অবস্থানে আছে সেভাবেও দেখতে পারি, নিচে আছে সেই অবস্থাতেও আমি দেখতে পারি। এবার যেই অবস্থাতেই আমি বস্তুটাকে দেখি না কেন, আমার চোখ এবং এই বস্তুটার যে কোনো একটা বিন্দু, কি বলছি, আমার চোখ এবং এই বস্তুটার যে কোনো একটা বিন্দু সংযোজক যে সরল রেখাংশ, সেটাই হলো দৃষ্টির রেখা। বোঝা যাচ্ছে? আমার চোখ এবং যে বস্তুটাকে আমি দেখছি তার যে কোনো একটি বিন্দুর সংযোজক সরল রেখাংশটাই হলো দৃষ্টির রেখা। আমরা বোর্ডে এবার ছবি এঁকে দেখি। ধরো, এই চোখ দিয়ে এখানে কোনো একটা বস্তু আছে, আমি দেখছি, এখানে কোনো একটা নির্দিষ্ট বিন্দু এ নিলাম বস্তুর মধ্যে এখানে। এবার এই যে আমার চোখ, আবার এই বস্তু নির্দিষ্ট একটা বিন্দুটা ধরো এই সংযোজক যে সরল রেখাংশটা আমরা পেলাম সেটা হচ্ছে দৃষ্টির রেখা। সেরকম ভাবে আমি যদি নিচে দেখতাম, নিচে কোনো একটা বস্তু আছে তাকে দেখছি, তখন এটা হয়ে যেত আমার দৃষ্টির রেখা। বোঝা যাচ্ছে? এবার চলো আমরা এই মডেলটাকে একবার দেখে নিই। এই যেমন ধরো, এই যে বাচ্চাটা এখানে বসে আছে, এই বাচ্চাটা ছাদের উপর থেকে নিচে এই বলটাকে দেখছে। তাহলে এই বাচ্চাটার চোখ এবং এই বল সংযোগকারী এই যে সরল রেখাটা, এটা হলো দৃষ্টির রেখা। বোঝা গেল তাহলে দৃষ্টির রেখা। এবার তাহলে আমরা পরবর্তী টার্মটায় যাই। সেই পরবর্তী টার্মটা হচ্ছে উন্নতি কোণ। এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে উন্নতি কোণ। উন্নতি কোণটা কি? আমি মাথা উঁচু করে আমার যে অবস্থান, সেই অবস্থান থেকে উঁচু কোনো অবস্থানে অবস্থিত
কোনো বস্তুর দিকে দেখছি। এবার কেমনভাবে দেখবো? আমি মাথাটা উঁচু করে দেখব। এই অবস্থায় আমার চোখের কোনো একটা বিন্দুর মধ্যে দিয়ে যে একটা অনুভূমিক সরলরেখাংশ অঙ্কন করা হলো, ধরো একটা অনুভূমিক সরলরেখাংশ অঙ্কন করা হলো, সেই অনুভূমিক সরলরেখাংশ আমার দৃষ্টির রেখার সঙ্গে যে কোণটা উৎপন্ন করছে সেই কোণটা হচ্ছে কার উন্নতি কোণ? এই বিন্দুটার, এখানকার যে বিন্দুকে যুক্ত করেছি সেই বিন্দুর উন্নতি কোণ। কার সাপেক্ষে? আমার এই অবস্থানটার সাপেক্ষে। আবার বলছি, ধরো আমার এই চোখ থেকে আমি আমার অবস্থান থেকে উঁচুতে অবস্থিত একটা বস্তুকে মাথা উঁচু করে দেখছি। এই অবস্থায় আমার চোখের মধ্যে দিয়ে ধরো একটা অনুভূমিক সরলরেখাংশ অঙ্কন করা হলো। তাহলে আমার দৃষ্টির রেখা এবং এই অনুভূমিক সরলরেখাংশের মধ্যে যে কোণটা উৎপন্ন হচ্ছে সেই কোণটা হচ্ছে ওই বিন্দুর উন্নতি কোণ। কার সাপেক্ষে? আমার চোখের এই অবস্থানের সাপেক্ষে। আমি যদি বস্তুটার দিকে এগিয়ে যাই তাহলে যত আমি এগোবো তত উন্নতি কোণের মান বাড়তে থাকবে, মানে যত আমি এগোবো তত আমাকে আস্তে আস্তে মাথাটা উঁচু করতে হবে। যত আমি মাথা উঁচু করবো তত কোণের মানটা বাড়বে। যেমন ধরো তোমরা যখন সিনেমা হলে সিনেমা দেখতে যাও, তোমরা যত পেছনের দিকে বসো তত মাথা সোজা, যত সামনের দিকে যাচ্ছ তত তোমাদের এরকম মাথা উঁচু 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 করে দেখতে হয়। তার মানে কি? কোণের মানটা বাড়ছে। এই সরল রেখাংশটার সাথে মাথা উঁচু করছো মানে কি? কোণের মানটা বাড়ছে। এবার চলো আমরা চার্টে একবার দেখে নিই। এখানে দেখো একজন পর্যবেক্ষক, তার শুধু চোখটা আমি এঁকেছি। সে চোখ দিয়ে তার অবস্থান থেকে উঁচু অবস্থানে অবস্থিত কোনো একটা বস্তুর দিকে তাকিয়ে আছে। এই রেখাংশটাকে, এটা হচ্ছে দৃষ্টির রেখা। এবার এই চোখের মধ্য দিয়ে একটা অনুভূমিক রেখা টানা হয়েছে বিসি। এই অনুভূমিক রেখা টানার পরে এই দৃষ্টির রেখা এবং অনুভূমিক রেখার মধ্যে যে কোণটা উৎপন্ন হয়েছে সেই কোণটা হচ্ছে বি বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর উন্নতি কোণ। আমি যে বিন্দুর দিকে মাথা উঁচু করে তাকিয়ে আছি তার উন্নতি কোণ। এবার এখানে আমি কি দেখিয়েছি? এখানে দেখিয়েছি প্রথমে পর্যবেক্ষক এখানে ছিলেন, সেই অবস্থায় সে এই অবস্থানে থাকা একটা বস্তুকে দেখছিলেন, তখন উন্নতি কোণ। এবার সে বস্তুর দিকে কিছুটা এগিয়ে এলো, উন্নতি কোণের মান বেড়ে গেল। সে বস্তুর দিকে আরও এগিয়ে এলো, উন্নতি কোণের মান আরও বেড়ে গেল। তার মানে আমরা যত বস্তুর দিকে এগিয়ে আসব তত উন্নতি কোণের মান বৃদ্ধি পেতে থাকবে। বোঝা গেল উন্নতি কোণ? আচ্ছা, এবার আমরা উন্নতি কোণটা একটু মডেলে দেখে নিই। এখানে এই ব্যক্তি আছে দাঁড়িয়ে, এই ব্যক্তির সাপেক্ষে এই চূড়ার দিকে তাকিয়ে আছে, এটা হচ্ছে দৃষ্টির রেখা। এবার তোমাদের নিশ্চয়ই প্রশ্ন আসবে, আমি কি বললাম দৃষ্টির রেখা মানে কোথা থেকে টানা হবে? চোখের কোণ, চোখ থেকে রেখাংশটা যাবে। তা আমি তো এখানে তো চোখ থেকে টানছি না, আমি তো এখানে নিচে বসিয়ে দিয়েছি। তাহলে কি যে দিদি উল্টোপাল্টা বলছেন? আসলে কি বলতো? আসলে হচ্ছে আমরা এই তোমাদের দশম শ্রেণীতে এই অধ্যায়ের যত সমস্যা করব সেখানে আমরা যে ব্যক্তির সাপেক্ষে উন্নতিকোণ বা অবনতিকোণ নির্ণয় করব সেই ব্যক্তির উচ্চতাটাকে আমরা সম্পূর্ণভাবে অগ্রাহ্য করে কেবলমাত্র ভূমির উপরে অবস্থিত একটা বিন্দু হিসেবে কল্পনা করে নেব। কেমন? এইভাবে ভূমি এইভাবে ব্যক্তি ধরো ছিল, এই ব্যক্তির উচ্চতাটাকে আমরা সম্পূর্ণভাবে অগ্রাহ্য করব, করে ব্যক্তিকে মুছে দিয়ে আমরা সেই অবস্থানে শুধুমাত্র একটা বিন্দু কল্পনা করে নেব। এই কারণে আমি যখন এখানে এই মডেলটাতে এই ব্যক্তির দৃষ্টিরেখাকে দেখাচ্ছি তোমাদের, তখন আমি চোখ থেকে না দেখিয়ে তার পায়ের একটা নির্দিষ্ট বিন্দু থেকে আমি দৃষ্টির রেখা দেখালাম। এবার তাহলে এই তো হয়ে গেল তার দৃষ্টির রেখা। এবার কি দরকার? এবার হচ্ছে সেই যে বিন্দুটাকে আমরা কল্পনা করে নিলাম ব্যক্তির পরিবর্তে, সেই বিন্দুর মধ্যে দিয়ে অঙ্কিত একটি অনুভূমিক রেখাংশ, সেটা আমি কি দিচ্ছি? এই হচ্ছে অনুভূমিক রেখাংশটা দিলাম। এই দেখো, এটা হচ্ছে সেই অনুভূমিক রেখাংশটা, আর এটা হচ্ছে দৃষ্টির রেখা। তাহলে এই যে কোণটা পেলাম সেই কোণটা কি হচ্ছে? এই বিন্দুর সাপেক্ষে এই টাওয়ারটির চূড়ার উন্নতি কোণ। বোঝা গেল? এবার চলো আমরা পরের টার্মটায় যাই। পরের টার্মটা হচ্ছে
অবনতি কোণ। অবনতি কোণ। অবনতি কোণ মানে যখন কোনো বস্তু আমার অবস্থান থেকে নিচে অবস্থান করছে, মানে যখন আমি মাথা নিচু করে কোনো বস্তুকে দেখছি, সেই অবস্থায় একই রকমভাবে আমার চোখের মধ্যে দিয়ে অঙ্কিত অনুভূমিক রেখাংশের সাথে আমার দৃষ্টির রেখা যে কোণটা উৎপন্ন করছে সেই কোণটা হচ্ছে অবনতি কোণ। কার অবনতি কোণ? এখানকার যে বিন্দুর সাথে যোগ করে আমি দৃষ্টির রেখাটা অঙ্কন করেছি সেই বিন্দুর অবনতি কোণ। কার সাপেক্ষে? আমার চোখটা যে অবস্থানে আছে সেই অবস্থানের সাপেক্ষে। আবার বলছি, আমি যখন মাথা নিচু করে আমার অবস্থান থেকে নিচে অবস্থিত কোনো বস্তুকে দেখছি, সেই অবস্থায় দৃষ্টির রেখা এবং আমার চোখ দিয়ে অঙ্কিত এরকম ধরো অনুভূমিক রেখাংশের মধ্যে যে কোণটা উৎপন্ন হচ্ছে সেই কোণটাকে বলবো এই বিন্দুর অবনতি কোণ, এই বিন্দুর সাপেক্ষে। এবার এটাও একই রকমভাবে আমি যত বস্তুটার দিকে এগিয়ে যাব তত আমাকে বেশি মাথা নিচু করতে হচ্ছে না মাথা উঁচু করতে হচ্ছে? আমি যত বস্তুটার দিকে এগিয়ে যাচ্ছি তত অবনতি কোণের মান, বস্তু একই অবস্থানে আছে কিন্তু আমি যত বস্তুটার দিকে এগিয়ে যাব তত অবনতি কোণের মানও বাড়তে থাকবে। এবার প্রথমে আমরা চার্টে চলো দেখে নিই। অবনতি কোণ, এখানে দেখো একজন পর্যবেক্ষক তার চোখ দিয়ে সে তার অবস্থান থেকে নিচে অবস্থিত একটি বস্তুকে দেখছে, এই হলো দৃষ্টির রেখা। এবার তার চোখের মধ্যে দিয়ে অঙ্কিত অনুভূমিক রেখাটা হচ্ছে অঙ্কন করা হলো। এবার এই অনুভূমিক রেখা এবং দৃষ্টির রেখার মধ্যে যে কোণটা উৎপন্ন হয়েছে সেই কোণটাকে বলছে বি বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর অবনতি কোণ। কার অবনতি কোণ? আমি যে বস্তুটাকে দেখছি তার অবনতি কোণ। কার সাপেক্ষে? যেখান থেকে দেখছি সেই বিন্দুর সাপেক্ষে। এবার আমি কি বললাম? যে আমি যত বস্তুর দিকে এগিয়ে যাব তত অবনতি কোণের মান বাড়তে থাকবে। এখানে এবার সেই পর্যবেক্ষক তার মাথা নিচু করে তার নিচে অবস্থিত কোনো একটা বস্তুকে দেখছে। এবার সে যদি এই অনুভূমিক রেখা বরাবর সমানে বস্তুর দিকে এগিয়ে যেতে থাকে তাহলে অবনতি কোণের মান ক্রমশ বাড়তে থাকবে। প্রথমে অবনতি কোণের মান ছিল θ1, এবার এই অনুভূমিক রেখা বরাবর সে এগিয়ে এলো এখানে অবনতি কোণের মান হলো θ2, এবং যখন সে এখানে চলে এসছে অনুভূমিক রেখা বরাবর তখন মানটা হয়ে যাচ্ছে θ3। তার মানে এখানে সবচেয়ে বড় হচ্ছে θ3, θ2 তার থেকে ছোট, আর সবচেয়ে ছোট হচ্ছে θ1। θ1 লেস দেন θ2 লেস দেন θ3। এবার চলো এটা আমরা মডেলে লিখে নিই। এখানে এই দৃষ্টির রেখা আমি আগেই দেখিয়েছিলাম তোমাদের, এই চোখ থেকে যে বস্তুকে দেখছে সেই চোখ আর এই বস্তু পর্যন্ত সংযোগকারী সরল রেখাংশ, এটা হচ্ছে দৃষ্টির রেখা। এবার এই চোখ দিয়ে অনুভূমিক রেখাংশ টানলাম, তাহলে কোন কোণটা উৎপন্ন হয়েছে? এই কোণটা উৎপন্ন হয়েছে, এই কোণটা। এই কোণটাকে বলছি কার অবনতি কোণ? যে বিন্দুটাকে আমি দেখছি সেই বিন্দুর অবনতি কোণ। এখানে কিন্তু যে বস্তুটাকে আমরা দেখছি তাকে আমরা একটা বিন্দু হিসাবে কল্পনা করে নিচ্ছি। তার অবনতি কোণ কার সাপেক্ষে? এই যে চোখ থেকে দেখছি সেই বিন্দুটার সাপেক্ষে। তাহলে বোঝা গেল অবনতি কোণ। তাহলে আমরা নতুন নতুন যে শব্দগুলো শিখলাম সেই শব্দগুলো কি কি? দৃষ্টির রেখা, উন্নতি কোণ, অবনতি কোণ, আর পূর্ববর্তী চ্যাপ্টারগুলোর থেকে নেওয়া কিছু নির্যাস। এই হলো মোটামুটি আমাদের এই অধ্যায় শুরু করবার জন্য প্রয়োজনীয় কাঁচামাল।
তাহলে আমাদের মোটামুটি কাঁচামালের ব্যবস্থা করা হয়ে গেল। এরপর আমাদের কাজ শুরু করতে হবে। তার মানে এবার আমরা সরাসরি এর ব্যবহারিক প্রয়োগে যাব। এর ব্যবহারিক প্রয়োগ হবে পরবর্তী ক্লাসে। আজ তাহলে এটুকুনি থাক। এর পরের দিন আবার গাণিতিক সমস্যাগুলো নিয়ে তোমাদের সাথে দেখা হবে।